আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি RTV সন্ধ্যার সংবাদ। আপনাদের সঙ্গে রয়েছে আমি নীরা ফেরদৌস এবং আমি মাহবুবা জারিন ডায়না। সংবিধান ছুঁড়ে ফেলার কথা বললেই তা বাতিল হয়ে যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে সুষ্ঠু নির্বাচন দিলেই বোঝা যাবে জনগণ কাদের পক্ষে। দেশে ভারতের আধিপত্যবাদ প্রতিষ্ঠিত করতেই পরিকল্পিতভাবে ১-১১ সৃষ্টি করা হয়েছিল বলে মন্তব্য করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন। রাজধানী আলাদা দুটি অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। রুদ্র রফিকের রিপোর্টে থাকছে এরই বিস্তারিত। সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদেরকে সারা দেশে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে ওঠা অভিযোগ ও তাদের বিরুদ্ধে দলের অবস্থান তুলে ধরতে নয়াপল্টনে সংবাদ সম্মেলন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সাথে সাথেই সেটার ব্যবস্থা নিয়েছে। এ সময় তিনি বলেন, যারা বহিষ্কৃত নেতাকর্মীদের পুনর্বাসনের চেষ্টা করবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে দল। যে কোনো ধরনের অনৈতিক, অবৈধ, সন্ত্রাসী, সহিংসতামূলক যে কেউ কর্মকাণ্ড করবে দলের নামে, সে রেহাই পাবে না। সংবিধান দেশের অস্তিত্বের সাথে মিশে আছে উল্লেখ করে রিজভী বলেন, এটি ছুঁড়ে ফেলে দেওয়ার মতো জিনিস নয়। সংবিধান হচ্ছে একটি জাতির আত্মজীবনী। সংবিধান সংশোধনের মাধ্যমে ধারাবাহিকভাবে এর মধ্যে অনেক কিছু সংযোজিত হয়, অনেক কিছু বাদ যায়। এটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংবিধানের ধারাবাহিকতা। প্রয়োজনীয় সংস্কার করে যে অবাধ সুষ্ঠু নির্বাচনটা তাড়াতাড়ি দিন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে জনগণ কার পক্ষে আছে। প্রেসক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলনের সমাবেশে যোগ দিয়ে দলের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেন, দেশের ভবিষ্যতে আওয়ামী লীগ বলে কোনো দল থাকবে না। একেবারে প্ল্যান করে বাংলাদেশটা যাতে ভারতের একটি করদ রাজ্যে ধীরে ধীরে পরিণত হয়ে যায়, ভারতের আধিপত্যবাদ যাতে প্রতিষ্ঠিত হয়, সেই উদ্দেশ্যে 111 সৃষ্টি হয়েছিল। বিগত 3টি বিতর্কিত নির্বাচনে যেসব সরকারি কর্মকর্তা সহযোগিতা করেছিল তাদেরকেও চিহ্নিত করে বিচারের দাবি জানান রিপন। আওয়ামী লীগ বলে রুদ্র রফিক, RTV, ঢাকা। দেশের এখন যে পরিস্থিতি, এতে কিসের নির্বাচন বলে প্রশ্ন তোলেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে রংপুরের জনসভায় যোগদানের উদ্দেশ্যে এসে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, দেশের নির্বাচনের পরিবেশ তৈরির জন্য অবশ্যই সংস্কার করতে হবে। এদিকে জনসভায় অংশ নিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, সংস্কার, বিচার ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হলে জনগণ নির্বাচন মেনে নেবে না। ফ্যাসিস্ট সরকারের জুলুম, নির্যাতন ও অবিচার, জনগণকে অবহিতকরণ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে দীর্ঘ 17 বছর পর রংপুর জেলা স্কুল মাঠে জামায়াতের বিভাগীয় জনসভা অনুষ্ঠিত হচ্ছে। আগে নির্বাচনের পরিবেশ অবশ্যই তৈরি করতে হবে। এই পরিবেশ তৈরির জন্যই সংস্কারের প্রশ্নগুলো এসেছে। মৌলিক বিষয়গুলোতে কার্যকর সংস্কার হয় তাহলে আলহামদুলিল্লাহ একটা ভালো নির্বাচন হবে, এবং যদির কোনো সুযোগ নাই, সংস্কার করতে হবে, ভালো নির্বাচনও করতে হবে। স্বামী সভাপতি, স্ত্রী সাধারণ সম্পাদক, বসবাসের এক রুমের ঘরই কেন্দ্রীয় কার্যালয়। এই অবস্থা বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টির। অন্যদিকে জাতীয় ন্যায় বিচার পার্টির নেই কোনো সাইনবোর্ড। নিবন্ধন পেতে ব্যবসায়ী প্রতিষ্ঠানের ঠিকানা দিয়েই করেছে আবেদন। শুধু এই দুটোই নয়, নিবন্ধন চাওয়া 147টি দলের বেশিরভাগের এমন অবস্থা। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে কঠোর না হলে প্রশ্নবিদ্ধ হবে ইসি। আতিকা রহমানের ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব আজ। জামাই বউ চানাচুরের দোকান, একটি ভ্যানে এমন দোকান দেওয়ার মতোই যেন সহজ হয়ে গেছে রাজনৈতিক দল গঠন। কথাটিতে হাসির উদ্রেক হলেও এর বাস্তব উদাহরণ বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি। এই দলের সভাপতি জাহাঙ্গীর হাওলাদার, সাধারণ সম্পাদক শ্রী মাহমুদা সুলতানা। কেন্দ্রীয় কার্যালয় ঠিকানায় গিয়ে দেখা গেল মগবাজার পেয়ারাবাগের সরু গলির মধ্যে জীর্ণ শীর্ণ একটা ঘর। এই বাসায় ভাড়া থাকেন জাহাঙ্গীর দম্পতি। রাজনৈতিক দল গঠন করছে, এই বিষয়ে আপনারা জানেন? না, এটা আমরা কখনো শুনি নাই। অনেকক্ষণ অপেক্ষার পর মাহমুদা সুলতানা দেখা মিলল। জানালেন, এক রুমে ভাড়া থাকেন 3 সন্তান ও স্বামীকে নিয়ে। এটাই তাদের কেন্দ্রীয় কার্যালয়। নিবন্ধন পেলে দলের কার্যক্রম শুরু করবেন। আবেদন করেছি বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি, আমাদের পার্টির নাম। আমি সাধারণ সম্পাদক মাহমুদা সুলতানা, আমার সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর হাওলাদার। আপনার হাজবেন্ড? হ্যাঁ, আমার হাজবেন্ড। আপাতত আমরা এখান থেকে কার্যক্রম চালাচ্ছি।
পল্টনে অনেক খুঁজেও জাতীয় ন্যায় বিচার পার্টির কার্যালয় খুঁজে পাওয়া যায়নি। কমিশনের দেয়া কেন্দ্রীয় কার্যালয় ঠিকানায় দেখা গেল ইসলাম টাওয়ারের 7 তলায় এক রুমে আলামিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের অফিস। দলের কেউ সেখানে নেই। প্রতিষ্ঠানের একজন স্টাফ জানালেন তাদের চেয়ারম্যানই ন্যায় বিচার পার্টির সাধারণ সম্পাদক। এখানে ঠিকানা ব্যবহার করা হয়েছে এবং এখান থেকে পরিচালনা করা হবে আর কি ওই ন্যায় বিচার পার্টি। দলীয় কোনো সাইনবোর্ড বা একটা দলের নাম এগুলো তো কোনো না, দলীয় কোনো সাইনবোর্ড এখন পর্যন্ত দেওয়া হয়নি, হয়ে যাবে। বেকার মুক্তি পরিষদের কার্যালয়ে দেখা গেল ছোট্ট একটা ঘরের দরজায় দলের সাইনবোর্ড এবং সেখানে তালা ঝুলছে। দলের সভাপতি সাধারণ সম্পাদককে ফোন দিলেও তারা ধরেননি। তিসারি ইনসাফ পার্টি, গণদল, জনজোট পার্টি, জনতা পার্টি, রিপাবলিক পার্টি, গ্রিন পার্টি, জাগ্রত বাংলাদেশ, এনএলপি, নতুন প্রজন্ম পার্টির পল্টন এলাকার যেসব ঠিকানা দেয়া আছে সেখানে তাদের কার্যালয় নেই। বেশিরভাগ জায়গায় হোটেল ও ডিজিটাল প্রিন্টের দোকান। এলাকার কেউ এসব দলের নামও শোনেনি। যে কথাগুলো বলতেছেন ইনসাফ পার্টি, রিপাবলিক পার্টি, এগুলো আমি কিন্তু আমার জানা মতন নাই। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন নিবন্ধন দিতে কমিশনের কঠোরভাবে যাচাই বাছাই করা প্রয়োজন। নিবন্ধন দেওয়ার ব্যাপারে নির্বাচন কমিশনকে অ্যালার্ট হওয়া উচিত। ন্যূনতম তাদেরকে অ্যাটলিস্ট প্রধান কার্যালয় অবজারভেশনের জন্য লোক পাঠানো উচিত এবং দেখা উচিত যে কার্যালয় আছে কিনা, তাদের একটা প্রপার ফাংশনিং পার্টি অফিস আছে কিনা। এটা একটা ব্যাপার। একটা দলের নিবন্ধনের জন্য একটা প্রপার রাজনৈতিক দলের গঠনতন্ত্র থাকতে হবে, তাদের কমিটি থাকতে হবে, সাব কমিটি থাকতে হবে, মেম্বার্স থাকতে হবে। এই সিস্টেমটা, এটাও কিন্তু নিবন্ধনের ক্রাইটেরিয়া। গঠনতন্ত্র, কেন্দ্রীয় কার্যালয় নেই, কমিটি নেই এমন প্যাট সর্বস্ব ও সাইনবোর্ড কেন্দ্রিক দলকে নিবন্ধন দিলে নির্বাচন কমিশন বিতর্কিত হবে বলেও মন্তব্য করেন এই বিশেষজ্ঞ। আতিকা রহমান, RTV, ঢাকা। আগামী ৩রা আগস্ট বাংলাদেশের মানুষের মুক্তির ইশতেহার ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, জানালেন দলটির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেছেন সেই সঙ্গে আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়ার আহ্বান জানান তিনি। ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে দেশ গড়তে জুলাই পদযাত্রায় অংশ নিয়ে এসব মন্তব্য করেন নাহিদ। পথসভায় তিনি আরও বলেন, চাঁদাবাজি সন্ত্রাসের জন্য গণ অভ্যুত্থান হয়নি। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। দেশ গড়তে মাসব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচি চলছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির। চতুর্থ দিনে প্রথমে পঞ্চগড় ও পরে ঠাকুরগাঁয়ে যান দলটির নেতাকর্মীরা। ঠাকুরগাঁয়ের পুরাতন বাস স্ট্যান্ডে পথসভায় অংশ নিয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম আগস্টের মধ্যেই জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবি জানান। পরে জেলার পীরগঞ্জে গিয়ে তিনি বলেন, স্বৈরাচার ও ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ গড়তে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবে এনসিপি। আমরা এখন লড়াই করছি দেশ গঠনে, নতুন বাংলাদেশ, যেখানে আর বৈষম্য থাকবে না, যেখানে আর ফ্যাসিবাদ থাকবে না। এর আগে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় এনসিপি কার্যালয় উদ্বোধন করেন আহ্বায়ক নাহিদ। দেশে নতুন করে চাঁদাবাজি ও সন্ত্রাস শুরু হয়েছে উল্লেখ করে সবাইকে সঙ্গে নিয়ে এসব রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র, মৌলিক সংস্কার, জুলাই গণহত্যার বিচার এবং নতুন সংবিধানের জন্য আমরা লড়াই করছি। জুলাই আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে হবে এবং এর সাংবিধানিক ভিত্তি থাকবে এই জুলাই ঘোষণাপত্রের। বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে দেশের প্রতিটি জেলায় জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে এনসিপি। দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ কেন্দ্রীয় নেতারা অংশ নিচ্ছেন এ পদযাত্রায়। আব্দুল হামিদ, RTV। শিক্ষার্থীদের দাবির তোয়াক্কা না করে হাইকোর্টের দেওয়া কোটা ফিরিয়ে আনার রায় 2024 সালের 4 জুলাই বহাল রাখে আপিল বিভাগ। এই প্রতিবাদে আরও ফুঁসে ওঠে শিক্ষার্থীরা। দেশব্যাপী তীব্র হয় আন্দোলন। 6 ঘন্টা অবস্থান নিয়ে শাহবাগ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করে রাস্তা ছেড়ে দেয় আন্দোলনকারীরা। সেদিনের কিছু কথা তুলে ধরছেন শাকিবুর রহমান। 4 জুলাই 2024 সকাল থেকে আপিল বিভাগের রায়ের অপেক্ষায় আন্দোলনরত শিক্ষার্থী সহ সারা দেশ। আদালতের কার্যক্রমের শুরুর অল্প সময়ের মধ্যে রায় ঘোষণা করে আপিল বিভাগ। শিক্ষার্থীদের দাবির বিপরীতে বহাল রাখে কোটা পদ্ধতি ফিরিয়ে আনা হাইকোর্টের রায়। দাম্ভিকতার সঙ্গে তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, রাজপথে আন্দোলন করে আদালতের রায় পরিবর্তন করা যায় না। রায় ঘোষণার পরপরই সকাল 11:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। চাকরিতে কোটা সংস্কার দাবিতে দিতে থাকে বিভিন্ন স্লোগান।
6 ঘন্টা শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। তাদের সঙ্গে ঢাকা কলেজ, ইডেন সহ রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরাও যোগ দেয়। সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেয় ঢাকা কলেজ, আর নীলক্ষেত মোড় বন্ধ করে আন্দোলন করে ইডেন কলেজের ছাত্রীরা। হাইকোর্ট আপনার নট টুডে, অর্থাৎ আজকে হবে না, আগামী সপ্তাহ কিংবা পরের সপ্তাহ, তখন আমরা আবার সবাই গ্যাদার হই এবং আমাদের মধ্যে একটা বিক্ষোভ তৈরি হয়। তখন সারা দেশে মোটামুটি এটা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে মানে আমরা শুরু করার সাথে সাথে আপনার সারা দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও তাদের যে আশেপাশে যে সড়ক, মহাসড়ক, ক্যাম্পাসগুলো আছে সেগুলোতে তারা অবস্থান করে। এদিন ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 2 ঘন্টা রেল লাইন বন্ধ করে অবরোধ করে। একই দাবিতে কুয়াকাটা বরিশাল মহাসড়ক 5 ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দেশজুড়ে ছড়িয়ে পড়া আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বন্ধ রাখে ঢাকা রাজশাহী মহাসড়ক। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। অনলাইন ও অফলাইনে আমাদের জনসংযোগ হবে 4 দফার ভিত্তিতে। দাবি আদায়ে সেদিন 3 দিনের কর্মসূচি ঘোষণা করেন তৎকালীন সমন্বয়ক নাহিদ ইসলাম। এর মধ্যে ছিল 5 জুলাই শুক্রবার 4 দফা দাবির ভিত্তিতে অনলাইন ও অফলাইনে জনসংযোগ ও সারা দেশে সমন্বয়। 6 জুলাই শনিবার বেলা 3টায় সব বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে বিক্ষোভ মিছিল এবং পরদিন 7 জুলাই রোববার সব বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস পরীক্ষা বর্জন ও ছাত্র ধর্মঘট। ক্লাস পরীক্ষা বর্জন ও ছাত্র ধর্মঘট পালিত হবে। সাকিবুর রহমান, RTV, ঢাকা। নোয়াখালীর কোম্পানিগঞ্জের চরকাকড়া ইউনিয়নে এক ইতালি প্রবাসীর বাড়িতে উড়োচিঠি পাঠিয়ে বাড়ির পুত্রবধূকে গণধর্ষণ এবং পুরুষদের হত্যার হুমকি দিয়েছে লাল বাহিনী নামে ডাকাত দল। স্বর্ণালঙ্কার ও টাকা পয়সা না পেলে এমন ঘটনা ঘটানো হবে বলে চিঠিতে হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ভয়ে আতঙ্কিত সিরাজ মিয়া পরিবারের নিরাপত্তা চেয়ে কোম্পানিগঞ্জ থানায় ও সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দিয়েছেন। এর আগে বুধবার রাতে বাড়ির সামনে একটি হাতে লেখা উড়োচিঠি রেখে যায় দুর্বৃত্তরা। আমরা এবার চলে যাচ্ছি সংবাদের বিরতিতে। বিয়েতে রাজি না হওয়া যশোরে এসিড সন্ত্রাসের শিকার 3 মুরাদনগরের নারীকে হেনস্থার মূল পরিকল্পনাকারী শাহপরান গ্রেফতার। এবং পাবনার সাথে বাস ট্রাকের সংঘর্ষে নিহত 3, আহত 10, চুয়াডাঙ্গা ও কক্সবাজারের সড়কে প্রাণ গেল আরও 4 জনের। পর্যাপ্ত সরবরাহ সত্ত্বেও বেড়ে চলেছে চালের দাম। রাজধানীর কাউরান বাজারে দেখা যায় গেল সপ্তাহের তুলনায় চালের দাম বেড়েছে 8 থেকে 10 টাকা পর্যন্ত। 50 থেকে 60 টাকার নিচে মিলছে না সবজি। দাম বাড়তির কারণ হিসেবে অনেকেই গোপন চাঁদাবাজিকে দায়ী করছেন। বাজার মনিটরিং ও চাঁদাবাজি বন্ধের পাশাপাশি ব্যবসায়ী সিন্ডিকেটে জড়িতদের শাস্তির দাবি ক্রেতাদের। মাহিন আরাফাতের সহায়তায় আরও জানাচ্ছেন জাকারিয়া খান। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর কাউরান বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড়, কিন্তু বাড়তি দামের কারণে নেই স্বস্তি। বাজারে চালের সরবরাহ ঠিক থাকলেও দাম বেড়েছে গেল সপ্তাহের তুলনায়। কেন এমন চিত্র, সে বিষয়ে জানতে চাইলে সদুত্তর দিতে পারেনি বিক্রেতারা। মিনিকেট আমরা ঈদের আগে ছিল 70 টাকা, ওনা ছিল আপনার 78, নারিশ আগে বিক্রি দাম আপনার 75-74 টাকা, কিনে লাগে আপনার 80-82 টাকা। এই চাল আমরা আগে কিনছি আপনার 70 টাকা, 72 টাকা, এখন চাচ্ছে 88 টাকা। অন্যদিকে চালসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা। গেল সপ্তাহের তুলনায় দাম কিছুটা বাড়লেও বেশিরভাগ সবজির দাম সহনীয় পর্যায়ে থাকায় সন্তুষ্ট তারা। সব জিনিসের দাম বেশি, অনিয়ন্ত্রিত, নিয়ন্ত্রণ নাই। আইজ একরকম, কাইল একরকম। আগের থেকে 10 টাকা করে কমে গেছে। পেঁপে আসলে আপনার 30 টাকা পর্যন্ত আছে, এখন 20 টাকা কেজি পেঁপে। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 থেকে 20 টাকা বেড়েছে বিভিন্ন ধরনের মুরগির দাম। বাড়তি দামে বিক্রি হচ্ছে মাছও। ব্রয়লারেও কি 10 টাকা বেশি, আর সোনালী মুরগিতে কেজিতে 20 টাকা বেশি। আগে যা কিনতাম তার থেকে কিছুটা ছাড় দিতে হচ্ছে, জীবন তো চালিয়ে নিয়ে যেতে হবে। ঈদের পর কিছুটা কমলেও গোপন চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম বাড়ছে বলে মনে করেন অনেকে। তাই চাঁদাবাজি বন্ধ সহ বাজার মনিটরিংয়ে জোর দাবি তাদের। জাকারিয়া খান, RTV, ঢাকা।
যশোরের শিশু নারী সহ একই পরিবারের ৩ জনের উপর এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় গেল রাতে জেলার ঝিকরগাছা উপজেলার গদখালিতে এ হামলার শিকার হন তারা। দগ্ধ ৩ জনকে গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন ওই গ্রামের জামাত হোসেনের স্ত্রী রাহেলা বেগম, ছেলে ইয়ানুর ও মেয়ে রিপা খাতুন। যশোর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার জুবায়ের আহমেদ জানান, অ্যাসিডে শিশু ইয়ানুর রহমানের পা সহ বিভিন্ন জায়গা দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। এছাড়া তার মা ও বোনের শরীরে আংশিক দগ্ধ হয়েছে। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। আমার ছোট ভাই 8 বছর বয়স, তার পুরো শরীরটাই সবকিছু ঝাঁঝরা হয়ে গেছে। আমার এক সাইড পুড়ে গেছে। এখন আমি এর সুষ্ঠু বিচার চাই। আমরা জসিমের আটক এবং বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। 3 জনের মধ্যে বাচ্চা যে ইয়ানুর, ওনার বাচ্চার অবস্থা একটু বেশি খারাপ, আর বাকিদের অবস্থা মোটামুটি ভালো আছে। কুমিল্লার মুরাদনগরে নারীকে হেনস্থার মূল পরিকল্পনাকারী শাহ পরানকে গ্রেপ্তার করেছে র্যাব। সকালে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে এ তথ্য জানান নারায়ণগঞ্জ র্যাব 11 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন। তিনি বলেন, গ্রেপ্তারকৃত শাহ পরান ও ফজর আলী আপন 2 ভাই। তারা দুজনই ওই নারীকে উত্ত্যক্ত করতেন। ঘটনায় গ্রাম্য সালিশে ফজর আলী লাঞ্ছিত করেন শাহ পরানকে। এর প্রতিশোধ নিতেই মব তৈরি করে ওই নারী ও ফজর আলীকে হেনস্থা করে শাহ পরান। এ ঘটনায় এখন পর্যন্ত 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজকের এই সংবাদ সম্মেলনে এই ফজর আলী এই ভিকটিমের মাকে সুদের বিনিময়ে 50,000 টাকা ধার দেয়। এই টাকা আদায়ের সূত্র ধরেই তিনি ওই বাসায় গিয়েছিলেন। ফজর আলী তার ওই ঘরের ভিতরে ভিকটিমের ঘরে প্রবেশ করে। তার কিছুক্ষণ পরেই এই শাহপরানের লোকজন ভিকটিমের ঘরে প্রবেশ করে এবং তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে সেটা পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। ঠাকুরগাঁও ও ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে ভাই বোন সহ 4 শিশুর মৃত্যু হয়েছে। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে পুকুরের পানিতে ডুবে সিয়াম ও সোহান আলী নামে 2 শিশুর মৃত্যু হয়। সকালে উপজেলার ছোট লাহিড়ী গ্রামে এই ঘটনা ঘটে। সোহান ওই এলাকার শফিউল ইসলামের এবং সিয়াম দবিরুল ইসলামের ছেলে। দুজন সম্পর্কে চাচাতো ভাই। সকালে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে তাদের মৃত্যু হয় বলে জানায় স্থানীয়রা। এদিকে ব্রাহ্মণবাড়িয়া ডোবা থেকে শাপলা ফুল তুলতে গিয়ে 2 ভাই বোনের মৃত্যু হয়েছে। সকালে পৌর শহরের ভাদুগড় খাদেমের মাঠ এলাকা থেকে হোসাইন ও তার বোন জিন্নাতের মরদেহ উদ্ধার করা হয়। তারা একই এলাকার আক্কাস মিয়া সন্তান। বিভিন্ন স্থানে আলাদা সড়ক দুর্ঘটনায় 7 জন নিহত হচ্ছেন। এতে আহত হয়েছেন আরও 14 জন। পাবনার সাথিয়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। ভোরে পাবনা ঢাকা মহাসড়কের উপজেলার পূর্ব বনগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন অন্তত 10 জন। এদিকে গেল রাত 10টার দিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ড্রাম ট্রাকের ধাক্কায় স্কুল ছাত্র সহ মোটরসাইকেল আরোহী 2 জন নিহত হয়েছেন। গেল রাতে কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পুকুরে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই 2 যাত্রীর মৃত্যু হয়। এ সময় আহত হন আরও 4 জন। জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়ায় গ্রেফতার হওয়া বাংলাদেশিরা সিরিয়া ও বাংলাদেশে ইসলামিক স্টেটের সঙ্গে সংশ্লিষ্ট সেলগুলোকে অর্থ সরবরাহ করত। শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য দিয়েছেন দেশটির পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ খালিদ ইসমাইল। বলেন, চক্রটি আন্তর্জাতিক মানি ট্রান্সফার সার্ভিস ও ওয়ালেট ব্যবহার করে এই অর্থ পাঠাত। মালয়েশিয়া পুলিশের স্পেশাল ব্রাঞ্চের কাউন্টার টেরোরিজম ডিভিশন অর্থ সংগ্রহের প্রমাণ পেয়েছে। আটক বাংলাদেশিদের ওই চক্রটি প্রতিনিয়ত নিজেদের সদস্য বাড়ানোর এবং সামাজিক মাধ্যম ও মেসেজিং অ্যাপের মাধ্যমে উগ্রবাদী মতাদর্শ ছড়াচ্ছিলেন বলেও জানান তিনি। ভারতের হিমাচল প্রদেশে ভয়াবহ বৃষ্টি ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 63 জনে। এখনও নিখোঁজ 40 জন। এছাড়া রাজ্যটিতে 5 শতাধিক রাস্তা বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে বিদ্যুৎ ও পানির সংকটে আছেন হাজারো মানুষ। রাজ্য সরকার জানায়, বৈরী আবহাওয়ায় রাজ্যে 2 সপ্তাহে আর্থিক ক্ষতির পরিমাণ অন্তত 400 কোটি রুপি। বৈরী আবহাওয়ায় দেশজুড়ে ভারী বৃষ্টি, ভূমিধস ও বন্যা সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ। মহারাষ্ট্রের পুনেতে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের সময় পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে 30 সন্ত্রাসী নিহত হয়েছে। দেশটির সেনাবাহিনীর বরাতে তথ্যটি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা। শুক্রবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলার হাসান
খেল সীমান্ত দিয়ে একদল আফগান সন্ত্রাসী পাকিস্তানে প্রবেশ করছিল। এ সময় তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে পাকিস্তানি সৈন্যরা। নিহতদের কাছ থেকে পর্যাপ্ত সংখ্যক অস্ত্র, গোলা বারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলেও প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা। পাকিস্তানের সেনাবাহিনীর ধারণা, অনুপ্রবেশকারীরা দেশটির বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান শাখার সদস্য। গেল 48 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় গাজা উপত্যকায় 300 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজাবাসী নরক যন্ত্রণা ভোগ করেছে এমন অভিমত ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে গাজায় নতুন যুদ্ধবিরতি প্রস্তাবে মার্কিন প্রশাসনের নিশ্চয়তা চাইছে হামাস। অন্যদিকে জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক বিশেষ দূত জানান, গাজা ইসরায়েলের ধ্বংসযজ্ঞ তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের হিরোশিমার চেয়েও বহুগুণ বেশি ভয়ঙ্কর। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। নিরস্ত্র গাজাবাসীদের ওপর হামলার তীব্রতা আবারও বাড়িয়েছে ইসরায়েল। লাগাতার হামলায় গেল 48 ঘন্টায় শত শত ফিলিস্তিনি হতাহত ঘটনা ঘটেছে গাজায়। গাজাবাসী বলছে ড্রোন হামলা, কিন্তু শব্দের তীব্রতা এতটাই বেশি যা কিনা কানের পর্দা ফেটে যাওয়ার মতো উপক্রম। এছাড়া মিসাইলগুলোর আঘাতে আগুন ধরে যায় চারপাশ। কেউ সাহায্য করতে পারেনি, মানুষ আগুনে পুড়ে মারা গেছে বলে জানায় তারা। গাজার মানুষ নরক যন্ত্রণা ভোগ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের নিরাপদ থাকাটাই তার কাছে মুখ্য বলেও উল্লেখ করেন তিনি। তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে। এদিকে গাজায় যুদ্ধবিরতিতে মার্কিন নিশ্চয়তা চাইছে হামাস। ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার প্রায় 21 মাস পর যুদ্ধবিরতি এবং বন্দি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানায় ইসরায়েলি কর্মকর্তারা। অন্যদিকে গাজায় 85,000 টন বিস্ফোরক ফেলেছে, যার ধ্বংস ক্ষমতা হিরোশিমায় ফেলা পারমাণবিক বোমার চেয়ে 6 গুণ বেশি। বৃহস্পতিবার জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে উপস্থাপিত সর্বশেষ প্রতিবেদনে এমনটাই জানান জাতিসংঘের ফিলিস্তিনি বিষয়ক বিশেষ দূত ফ্রান্সিসকা আলবানিজ। রাকিব হাসান, আরটিভি। সিরিজ বাঁচানোর মিশনে দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে কাল মাঠে নামবে বাংলাদেশ। কলম্বোর রানা সিংহে প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় শনিবার বিকেল 3টায়। প্রথম ওয়ানডেতে লজ্জাজনক হার নিয়ে আসর শুরু করে মিরাজের বাহিনী। সেই ম্যাচের ভুলগুলো শুধরে গুরুত্বপূর্ণ দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা। এদিকে সিরিজের মাঝপথে চিকিৎসার জন্য লন্ডনে গেছেন টাইগার হেড কোচ ফিল সিমন্স। তবে যাওয়ার আগে সেট ব্যাটারদের দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। যেরকম উইকেট এখানে ডিমান্ড করে সব থেকে বেশি যে যারা সেট হবে উইকেটে তাদের অনেক লম্বা ইনিংস খেলতে হবে। তো আমি আর শান্ত ভাই যেরকম সেট ছিলাম ওখানে, আমরা যদি আর কিছুটা ওভার থাকতে পারতাম, অ্যাটলিস্ট 5 to 10 ওভার যদি আরও স্টে করতে পারতাম, তাহলে আমাদের ম্যাচটা অনেক ভালোভাবে বেড়ে আসতো এবং পরবর্তী ব্যাটসম্যানদের জন্য অনেক ইজি হয়ে যাইতো। আর আমাদের জাস্ট একটা মেসেজ থাকবে সামনে ম্যাচের জন্য, সেটা হলো যে যারা নতুন ব্যাটসম্যান যদি উইকেটে যায় তাদের জন্য একটু ডিফিকাল্ট, একটু সময় নেয় ব্যাটিং করা, এবং যারা সেট থাকবে তাদের শেষ পর্যন্ত খেলার চেষ্টা করতে হবে ম্যাচটা বের না হওয়া পর্যন্ত। এএফসি নারী এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে কাল মাঠে নামবে বাংলাদেশ নারী দল। মিয়ানমারের ইয়াঙ্গুনের থুবুন্না স্টেডিয়ামে তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে পিটার বাটলারের শিষ্যরা। সন্ধ্যা 6:30টায় শুরু হবে ম্যাচটি। গ্রুপ পর্বে টানা 2 জয়ে মূল আসরের টিকিট নিশ্চিত করায় ফুরফুরে মেজাজে আছেন আফিদা শামসুন্নাহাররা। গ্রুপ সেরা হয়ে জয় উদযাপন করতে শেষ ম্যাচটাও নিজেদের করতে চায় বাংলার মেয়েরা। দলের পরিস্থিতি খুবই ভালো, সবাই ফুরফুরে মেজাজে। আমরা ভালোই আজকে ট্রেনিং করলাম। সবাই যেভাবে আমাদেরকে সাপোর্ট করতেছেন ওভাবে সাপোর্ট করবেন, সামনে যেন আমরা আরো এগিয়ে যেতে পারি, সবাই দোয়া করবেন। আমাদের মেয়েরা খুবই সিরিয়াস এবং ফোকাস, এবং আমরা যারা টেকনিক্যালি স্টাফ আছি আমরাও তাদেরকে প্রতিনিয়তই বলতেছি আমাদের টুর্নামেন্ট এখনো শেষ হয়নি, আর আমরা যেহেতু উদযাপনটা এখনো করিনি, ইনশাআল্লাহ আগামীর ম্যাচে ভালো ফলাফল বলতে আমি জয় দিয়েই টুর্নামেন্ট শেষ করে আমরা উদযাপনটা করতে চাই। দর্শক, সন্ধ্যা সংবাদ এই পর্যন্তই। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।